বিয়ে করেছি, বাসর যদি মন মতো না করি তাহলে যে ভীষণ আক্ষেপ থেকে যাবে। কথাগুলো শেষ করে আবারও ক্ষুধায় নির্বিড় করতে ব্যস্ত হয়ে পড়ল অরণ্য। এইভাবে টানা 1 ঘন্টা পরে ক্লান্ত শরীরে নির্জনার ওপরে ভর ছেড়ে শুয়ে পড়ল অরণ্য। আজ বিকেলের ঘটনা। কলেজ শেষে বাসায় ফিরতে ফিরতে বিকেল 4টা বেজে গেল নির্জনার। দিনের শেষে রোডটাও তখন ধীরে ধীরে মৌলিন হয়ে আসছে। গেটের সামনে এসে সে একটু থমকে দাঁড়ালো। বাসার সামনে পাশাপাশি দাঁড়িয়ে আছে 2টা বড় গাড়ি। চকচকে কালো রঙের গাড়িগুলো এই বাড়িতে খুব একটা দেখা যায় না। নির্জনা ভ্রু কুঁচকে গেল। মনে মনে ভাবলো কে এলো আবার। সে ধীরে ধীরে ভেতরে ঢুকতে দরজার কাছে দাঁড়িয়ে থাকা তিশা হঠাৎই বলে উঠল, নির্জনা তুমি এসে গেছো, তাড়াতাড়ি চলো, রেডি হয়ে নিতে হবে। নির্জনা বিস্ময় চোখে তাকালো। রেডি হয়ে নেব মানে? তুমি কি বলছো ভাবি? কথাগুলো বলতে বলতে সে ডাইনিং রুমের দিকে কয়েকবার উকি দিল। সেখানে কয়েকজন অপরিচিত মানুষ বসে আছে। কারো হাতে চায়ের কাপ, কারো মুখে মৃদু হাসি, যেন কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় চলছে। কিন্তু নির্জনার কিছুতে বাদগম হলো না। তিশা তাকে আর কিছু জিজ্ঞাসা করার সুযোগ দিল না। প্রায় টেনে হিচড়ে তাকে ঘরের ভিতরে নিয়ে গেল। নির্জনা বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে বলল, কি করছো ভাবি? কি হয়েছে বলবে তো নাকি? তিশার কোনো উত্তর না দিয়ে বিছানার ওপর রাখা একটা পিচ রঙের শাড়ি ভাঁজ খুলতে খুলতে শান্ত গলায় বলল, আজ তোমার বিয়ে, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। কথাটি যেন বজ্রপাতের মতো আঘাত করলো নির্জনার কানে। সে হতবিম্ব হয়ে তাকিয়ে রইল। কি যা তা বলছো তুমি? তারপর হঠাৎই জোরে ডাকতে লাগলো, মা মা। কিছুক্ষণের মধ্যে ঘরে ঢুকলেন তার মা, রোকসানা বেগম। নির্জনা প্রায় ছুটে গিয়ে বলল, মা ভাবি এসব কি বলছে? কাহিনী কি? আমাকে খুলে বলবে প্লিজ? রোকসানা বেগমের মুখে অদ্ভুত এক গম্বুজ। তিনি ধীর সুস্থে বললেন, তিশা যা বলছে একদম সত্যি। তুমি ভালো মেয়ের মতো তৈরি হয়ে নাও। এর বেশি কিছু না বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরের ভিতর নিস্তব্ধতা নেমে এলো। নির্জনা স্থির হয়ে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। গলায় জমে থাকা ক্ষোভ আর হতাশা বেরিয়ে এলো। আমাকে না জানিয়ে হুট করে এভাবে আমার বিয়ে ঠিক করলো কিভাবে? আমি কিছুতেই এই বিয়ে করব না। তিশা এসে তার পাশে বসলো, কণ্ঠ অদ্ভুত শান্ত। বোন শোনো, মেয়ে হয়ে জন্মালে পরের বাড়িতে আজ না হয় কাল যেতে হবে। আর তুমি তো জানোই বাবা এক কথার মানুষ, উনি তার কথায় খেলাফ করবেন না কখনো। বাবার কথা শুনতেই নির্জনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে জানে তার বাবা নিজের সিদ্ধান্ত থেকে কখনো সরে দাঁড়ান না। হাজার কথা জমে থাকলেও আর মুখ খুলতে পারলেন না নির্জনা। অবশেষে নিজের অনিচ্ছা সত্ত্বেও তাকে কবুল বলতে হলো। সবকিছু এত দ্রুত ঘটে গেল সে ঠিক বুঝে উঠতে পারল না। কখন মানুষগুলো এলো, কখন বিয়ের কাজ শেষ হলো। এমনকি নিজের স্বামীর মুখটাও সে ঠিক করে দেখেননি। সবকিছু যেন স্বপ্নের মতো হুট করে ঘটে গেল। ঘড়ির কাঁটায় প্রায় 12টার কাছাকাছি। মৌলিন আলো ঢাকার একটা ঘরে বসে আছে নির্জনা। ঘরে শুধু একটা ডিম লাইট জ্বলছে। আলোটাই এত ক্ষীণ যে চারপাশের জিনিসগুলো ঠিকভাবেই বোঝা যাচ্ছে না। নির্জনার মুখটা মৌলিন, বুকের ভিতরে জমে আছে অজস্র কষ্ট। মনে হচ্ছে যদি একটু কাঁদতে পারতো হয়তো মনটা হালকা হতো, কিন্তু অদ্ভুতভাবে চোখের পানি যেন শুকিয়ে গেছে। ঠিক তখনই দরজা খোলার শব্দ হলো। নির্জনা একটু সোজা হয়ে বসলো। ঘরে ঢুকলো অরণ্য। সে নতুন করে আর আলো জ্বালালো না। নিঃশব্দে এসে নির্জনার পাশে বসে পড়ল। কয়েক মুহূর্তে কোনো কথা বলল না, যেন দুজনেই নিজেদের অচেনা নীরবতার ভেতরে আটকে আছে। অরণ্য ধীরে ধীরে হাত বাড়িয়ে নির্জনার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপরই তার 2 হাত দিয়ে নির্জনার গাল চেপে ধরে নিজের ঠোঁটের সাথে ওর ঠোঁট ডুবিয়ে দিল। তারপর প্রায় 5 মিনিট পরে অরণ্য তার ঠোঁট ছেড়ে দিল। নির্জনা যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। সে অরণ্যর পাশ কেটে চলে যেতে লাগলো। তখনই অরণ্য খাপটি মেরে তার হাত ধরে ফেলে টেনে নিয়ে শুইয়ে দেয়। এরপরে আস্তে আস্তে তার ঘাড়ে গলায় চুমু খেতে থাকে। এক পর্যায়ে নির্জনের পরনের শাড়িটা টান দিয়ে খুলে ফেলে আর তার সবকিছু হয়ে গেল অরণ্যের দখলে। অরণ্য এই মানুষটা নির্জনের কাছে সম্পূর্ণ অচেনা, তবু এখন থেকে তার জীবন সঙ্গী জড়িয়ে গেছে। মৌলিন আলো নিঃশব্দে সেই ঘরে শুরু হলো এক অজানা সম্পর্কের প্রথম রাত। জানলার ফাঁক দিয়ে সকালের সূর্য নরম আলো নির্জনার মুখে পড়তে তার বন্ধ চোখ কুঁচকে গেল। সে আস্তে আস্তে তার চোখ জোড়ো খুলে বসে পড়ল। মাথাটা কেমন জানি ভারী লাগছিল। ঘুম ঘুম চোখে চারপাশ তাকিয়ে দেখার পরেই সবকিছু বুঝতেই তার খানিকটা সময় লাগলো।
তার আখি জোরে চলে গেল তার শরীরের দিকে। সঙ্গে সঙ্গে পাশে থাকা চাদর পেঁচিয়ে নিল। সে ধীরে ধীরে বিছানা থেকে নেমে সরাসরি ওয়াশরুমে চলে গেল। অনেকক্ষণ ধরে গোসল করে নির্জনা ঠান্ডা পানির ধারে শরীর ছুঁয়ে যেতে যেতে যেন রাতের অস্তিত্ব আর ক্লান্তিটা কিছুটা ধুয়ে যেতে নিল। কিন্তু মনের ভিতরের ভারটা তেমন কমলো না। গোসল সেরে যখন সে ওয়াশরুম থেকে বের হলো, তখনই তার চোখ প্রথমে গিয়ে পড়লো বিছানার দিকে। বিছানাটা গোছানো, কিন্তু সেইখানে কেউ নেই। নির্জনা একটু থমকে গেল, ঘরের চারদিকে তাকালো। কোথাও কারো কোনো চিহ্ন নেই, না বারান্দাও, না ঘরের অন্য পাশে। মনে হলো সে যেন অনেক আগে বেরিয়ে গিয়েছে। একটা অদ্ভুত নিঃসঙ্গতা এসে ভর করলো নির্জনার মনে। সে ধীরে ধীরে গিয়ে বিছানার এক কোণে বসে পড়ল। হাঁটু দুটো ভাঁজ করে প্রায় ঘাপটি মেরে বসে রইল। এই বাড়ির প্রতিটা জিনিস, প্রতিটা দেওয়ালই তার কাছে অচেনা, যেন সে হঠাৎ করে কোনো অজানা গল্পের ভেতর ঢুকে পড়ল। কিছুক্ষণ এইভাবে কাটলো। হঠাৎ দরজার কাছে কারো পায়ের শব্দ হলো। তারপর দরজাটা একটু খুলে উকি দিল একটা মেয়ে। মেয়েটা হাসি মুখে বলল, ভাবি, তোমাকে আম্মু নিচে ডাকছে। নির্জনা তাকিয়ে দেখলো মেয়েটিকে। বয়সটা খুব বেশি হবে না, মোটামুটি তার সমবয়সী মনে হলো। নির্জনা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মেয়েটি আগে আগে হাঁটতে শুরু করলো, আর নির্জনা তার পিছু পিছু এগিয়ে চলছে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে তার মনে হচ্ছিল প্রতিটা ধাপই যেন তাকে আরো অচেনা এক জীবনের দিকে নিয়ে যাচ্ছে। নিচতলায় নামতে রান্নাঘরের দিক থেকে বেশি এলো বাসনের শব্দ আর হালকা মশলার গন্ধ। ঠিক তখনই রান্নাঘরের ভেতর থেকে এক মাঝবয়সী মহিলা বেরিয়ে এলেন। মেয়েটিকে দেখে তিনি প্রশ্ন করলেন, অধরা, তোর ভাই কোথায় গেছে? তখনই নির্জনা বুঝলো সমবয়সী মেয়েটির নাম অধরা। অধরা স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, মর্নিং ওয়াক করতে বের হয়েছে হয়তো। মহিলাটি মাথা নেড়ে নির্জনার দিকে তাকালেন। তার চোখে এক ধরনের কোমলতা ছিল। তিনি মৃদু হাসি দিয়ে বললেন, এইদিকে এসো মা। নির্জনা একটু অপস্থিত হয়ে গেলেন। সে স্বাভাবিকভাবে মাথার ওড়নাটা আরেকবার ঠিক করে নিল। নতুন পরিবেশে নিজের অজান্তে একটু বেশি গুছিয়ে নিতে ইচ্ছে করছিল। তারপর ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দাঁড়াও। ঠিক তখনই একটা কড়া গলায় বেশি এলো। নির্জনা চমকে উঠে ঘুরে তাকালো। মেন দরজার সামনে দাঁড়িয়ে আছে প্রায় 6 ফুট লম্বা এক যুবক। বর্ষা গায়ের রং, তৎক্ষণাৎ দৃষ্টি, মুখে অদ্ভুত এক গম্বুজ। তাকে দেখে মনে হয় এই মানুষটি খুব কমই হাসে। ছেলেটি ধীর পায়ে এগিয়ে এলো। তার চোখ সরাসরি গিয়ে থামলো নির্জনার উপর। তারপর মাঝবয়সী মহিলা অর্থাৎ আজমিরা বেগমের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, মম, এই মেয়ে এখানে কি করছে? ওকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূরে যেতে বলো। কথাটি যেন হঠাৎ করে ঘরের বাতাস ভারী করে দিল। আজমিরা বেগম ভ্রু কুঁচকিয়ে ছেলের দিকে তাকালেন। তিনি কড়া গলায় বললেন, অরণ্য, তুই এইসব কি বলছিস? মাথা ঠিক আছে তোর? ও এখন তোর বিয়ে করা বউ, ওর সাথে ভালো ব্যবহার করবি। নির্জনা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার বুকের ভিতর হঠাৎই কেমন যেন ভারী হয়ে উঠল। তাহলে এই মানুষটাই তার স্বামী অরণ্য? অদ্ভুত ব্যাপার, স্বামীর মুখ তো দূরের কথা, তার নামটাও সে ঠিক করে জানতো না। অরণ্য আর কোনো কথা বলল না। সে অধরার দিকে তাকিয়ে বলল, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আয়। কথাটি বলে সে আর দাঁড়ালো না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেলেন। নির্জনা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। মনের ভিতরে একটাই কথা ঘুরপাক খেতে লাগলো, রাতের সেই মানুষটার আর সকালের এই মানুষটাই যেন সম্পূর্ণ আলাদা। তার ভাবনার মাঝে আজমিরা বেগম এক কাপ কফি বানিয়ে এগিয়ে দিলেন। যাও মা, এটা অরণ্যকে দিয়ে এসো। নির্জনা যেন একটু লাফিয়ে এক পা পিছিয়ে গেল। 2 হাত তুলে তাড়াতাড়ি বলল, মাফ করবেন, আমি পারবো না। তার চেয়ে কোথায় বাসন কাসন আছে বলুন, আমি সেগুলো ধুয়ে দিচ্ছি, কিন্তু ওনার কাছে যেতে বলবেন না। আজমিরা বেগম অবাক হয়ে তাকালেন। ছি ছি, তুমি বাসন মাজবে কেন? তিনি মৃদু হেসে বললেন, তুমি এই কফিটা অরণ্যকে দিয়ে এসো। কথা শেষ করে প্রায় জোর করে কফির মগটা তার হাতে ধরিয়ে দিলেন। নির্জনা আর কিছু বলতে পারল না। অনিচ্ছা আর অজানা ভয় নিয়ে সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। অরণ্য ঘরের দরজার সামনে এসে সে একটু থামলো। ভেতর থেকে ল্যাপটপের কিবোর্ড চাপার শব্দ আসছে। নির্জনা সাহস সঞ্চয় করে ভিতরে ঢুকলো। অরণ্য বিছানায় আধশোয়া হয়ে ল্যাপটপে কিছু দেখছিল। সে মাথা না তুলে বলল, টেবিলের উপর রেখে যা, তারপর দরজাটা লাগিয়ে বের হয়ে যা। নির্জনা চুপচাপ এগিয়ে গিয়ে টেবিলের উপর কফির কাপটা রাখলো। তারপরে দ্রুত বের হয়ে আসতে গেল। ঠিক তখনই হঠাৎই তার পায়ে হোঁচট খেলো। নিজেকে সামলে নিলেও টেবিলের পাশে রাখা একটা ফুলদানি মেঝেতে পড়ে গিয়ে ভেঙে গেল। ঝনঝন শব্দে ঘর ভারী হয়ে গেল। অরণ্য ততক্ষণে তাকালো। তার চোখ গিয়ে থামলো নির্জনার ওপর। মুহূর্তের মধ্যে সে উঠে দাঁড়িয়ে দ্রুত এগিয়ে এলো।
নির্জনার হাত শক্ত করে ধরে তাকে দেওয়ালের কাছে ঠেলে দাঁড় করালো। তার চোখে তখন স্পষ্ট বিরক্ত। তখন কি বলেছিলাম শুনতে পাননি? অরণ্যর কণ্ঠ ঠান্ডা কিন্তু ধারালো। আমি তোমাকে বউ বলে মানি না। আমার আশেপাশে যদি আর একবার ঘুরতে দেখি তাহলে কিন্তু ভালো হবে না। কথা শেষ করে সে হাত ছেড়ে দেয়। নির্জনা কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে মাথা তুলল। চোখে ভয় নেই, বরং অদ্ভুত এক দৃঢ়তা। এই যে মিস্টার, সে শান্ত গলায় বলল, নিজেকে কি ভাবেন আপনি? অরণ্য একটু থমকে গেল। নির্জনা আবারও বলল, আপনি কি ভাবছেন আপনার আশেপাশে না থাকলে আমি বসে বসে কাঁদবো? হ্যাঁ, আপনি ভুল ভাবছেন। তার কণ্ঠ আরো ধীর হয়ে উঠল। আমি নির্জনা সরকার। অন্য মেয়েদের মতো ভয়ে ভয়ে করে কাঁদতে শিখিনি। আমি শিখেছি আপনার অহংকারী মানুষদের শিক্ষা দিতে। একটু থেমে সে স্পষ্ট করে বলল, আর হ্যাঁ, আপনিও একটা কথা মনে রাখবেন, এই বিয়ে আমি মানি না, আর আপনাকেও না। কথাগুলো যেন অরণ্য এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। সে অবাক হয়ে তাকিয়ে রইল নির্জনার দিকে। একটা মেয়ে এত আত্মবিশ্বাস নিয়ে তার সামনে দাঁড়িয়ে কথা বলবে, এটা যেন তার কল্পনাতেও ছিল না। নিজেকে সামলে নিয়ে অরণ্য ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য হাসি দিল। বিয়ে করতে চাইনি, সে ধীরে বলল। তাহলে বিয়ে করলেন কেন? প্রশ্নটা শুনেই নির্জনার মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। তার চোখে এক ঝাঁক কষ্ট বেশি উঠল, কিন্তু সে কিছু বলল না। চুপচাপ ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটতে লাগলো। কয়েক মুহূর্তে পরে দরজাটা নীরবেই বন্ধ হয়ে গেল। অরণ্য তখনও এক জায়গায় দাঁড়িয়ে। সন্ধ্যা নেমে এসেছে ধীরে ধীরে। সারাদিনে একবারও আর অরণ্যর মুখোমুখি হয়নি নির্জনা। দিনের বেশিরভাগ সময়টা সে কাটিয়েছে অধরার সাথে। অধরা বেশ প্রাণবন্ত স্বভাবের মেয়ে, কথা বলতে ভালোবাসে, হাসতে ভালোবাসে। সারাদিন সে নানান গল্প করেছে বাড়িতে, নিজেদের ছোটবেলার। অরণ্য কিন্তু নির্জনার দিক থেকে কথার জবাব খুব বেশি আসেনি। অধরা প্রতিটা প্রশ্নের উত্তর সে শুধু হ্যাঁ কিংবা না বলেই থেমে গেছে। তবুও অধরার কথার ভেতরে দিয়ে নির্জনার অনেক কিছু জেনে গেছে। অরণ্যর বয়স যখন 13 আর অধরার তখন মাত্র 2 বছর, তখনই তাদের বাবা মারা যান। সেই সময় থেকে নাকি অরণ্য বদলে যায়। আগে নাকি সে খুব হাসি খুশি ছিল, কিন্তু বাবার মৃত্যুর পরে ধীরে ধীরে চুপচাপ হয়ে যান। প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলেন না। তারপর অনেক কষ্ট আর সংগ্রামের মধ্যে দিয়ে অরণ্য নিজের ব্যবসা শুরু করে। ধীরে ধীরে সে ছোট্ট ব্যবসাটাই বড় হয়ে ওঠে। এখন তার আইটি কোম্পানি দেশের নামকরা কোম্পানিগুলোর মধ্যে একটি। অধরা এইসব বলতে বলতে গর্বে হাসছিল, কিন্তু নির্জনা শুধু নীরবেই শুনছে। তার নিজের ভেতরেই যেন এক অদ্ভুত শূন্যতা জমে আছে। এইদিকে সারাদিন একবারও সে নিজের বাড়ির কারোর সাথে কথা বলেননি। একবার তিশা ফোন করেছিল, কিন্তু নির্জনা ফোনটা রিসিভ করার বদলে চুপচাপ সুইচ অফ করে রেখেছেন। তার মনে হচ্ছিল এখন যদি কারোর সাথে কথা বলে হয়তো নিজেকে আর সামলাতে পারবে না। অনেক অভিমান জমে গেছে পরিবারের ওপর। সন্ধ্যার একটু পরে সে একা একা ছাদে উঠে এলো। আকাশটা তখন ঘন কালোয় মেঘে ঢেকে গিয়েছে। বাতাসে একটা ভারী গন্ধেই যেন বৃষ্টির আগমন বার্তা। নির্জনা ছাদের রেলিংয়ে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে আকাশ থেকে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করলো। ধীরে ধীরে সেই ফোঁটাগুলো ঘন হয়ে এলো। কিছুক্ষণের মধ্যে ঝিরঝির বৃষ্টি নেমে গেল, কিন্তু নির্জনায় নড়ল না। সে ঠিক আগের মতোই দাঁড়িয়ে রইল। বৃষ্টির পানি তার চুল ভিজিয়ে দিল, ওড়না ভিজিয়ে দিল। মুখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো ফোঁটা ফোঁটা জল। মনে হচ্ছিল প্রকৃতি তার হয়ে কেঁদে ফেলছে। ঠিক তখনই হঠাৎ সে অনুভব করলো তার পাশে কেউ একজন দাঁড়িয়েছে। নির্জনে একটু ঘুরে তাকালো। অরণ্য দাঁড়িয়ে আছে। বৃষ্টি ভেজা আলো অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে সে। তার চোখ দুটো স্থির হয়ে আছে নির্জনার দিকে। নির্জনা এক মুহূর্ত তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে নিল। সে আর কিছু না বলে সেইখান থেকে চলে যেতে উদ্যত হলো, কিন্তু ঠিক তখনই অরণ্য হঠাৎই এগিয়ে এসে তার হাতটি ধরে ফেললো। নির্জনা চমকে উঠল। এরই আগে অরণ্য তাকে নিজের দিকে টেনে নিল। মুহূর্তের মধ্যেই নির্জনার শরীর গিয়ে ঠেকালো অরণ্যের বুকের সাথে। বৃষ্টির শব্দের মাঝে দুজনের নিঃশ্বাস যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। নির্জনা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে ছটফট করে বলল, হাত ছাড়ুন। কিন্তু অরণ্য হাত ছাড়লো না। কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বলল, তুমি বৃষ্টিতে ভিজছো কেন? নির্জনা ঠান্ডা গলায় উত্তর দিল, আপনার জানার দরকার নেই। অরণ্য কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন এক অদ্ভুত দীনতা। তারপর ধীরে ধীরে বলল, তুমি আমাকে সত্যি বিয়ে করতে চাওনি? কথাটি শুনে নির্জনা একটু থেমে গেলেও মুখ তুলে তাকালো না। আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। বৃষ্টির ফোঁটা তখনও আরো জোরে পড়ছে। ছাদের উপর রেলিং, দুজন মানুষ নীরবতার মাঝেও। অরণ্য হালকা করে নিঃশ্বাস ফেলল। তার কণ্ঠে এবার আগের চেয়েও শান্ত। তোমার জেদটা বেশি। নির্জনা এবার মুখ তুলে তাকালো। চোখ দুটো ভিজছে বৃষ্টিতে, নাকি অন্য কিছুর জন্য বোঝা যায় না। সে ধীরে ধীরে বলল, আপনার অহংকার কম না।
কথাটি শুনে অরণ্য কয়েক মুহূর্তে চুপ করে রইল। তারপর অদ্ভুতভাবে ঠোঁটের কোণে খুব সামান্য একটা হাসি ফুটে উঠল, হয়তো অনেকদিন পর। আর নির্জনা সেটা খেয়ালই করলো না। বৃষ্টি তখন আরো জোরে নামছে, আর সেই বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে আছে দুইজন মানুষ, যাদের সম্পর্ক শুরু হয়েছে অচেনা দূরত্ব দিয়ে, কিন্তু ভাগ্য হয়তো ধীরে ধীরে তাদের কাছাকাছি টেনে আনছে। রাত প্রায় 10টা। ডাইনিং রুমের বড় সোফাটার সামনে টেবিলের ওপর ছড়িয়ে রাখা আছে নানান গহনা, সোনার নেকলেস, কানের দুল, বালা, আংটি। প্রতিটাই যত্ন করে বের করে একে একে দেখাচ্ছে আজমিরা বেগম। তিনি মমতা ভরা চোখে নির্জনার দিকে তাকিয়ে বললেন, দেখো মা, এগুলো সব আমার গহনা, তোমার যেটা ভালো লাগে সেইটা নিয়ে নাও। নির্জনা চুপচাপ বসে আছে। তার দৃষ্টি গহনাগুলোর ওপরে গেলেও চোখে কোনো আগ্রহ নেই, যেন এক ঝলমলে সোনার আলো তার ভেতরে শূন্যতাকে স্পষ্ট করতে পারছে না। আজমিরা বেগম আবারও একটা ভারী নেকলেস হাতে তুলে বললেন, এটা কিন্তু আমার খুবই প্রিয়, তবুও তুমি চাইলে এটা নিয়ে রাখতে পারো। নির্জনা ধীরে মাথা নাড়ালো, না, আমার কিচ্ছু লাগবে না। আজমিরা বেগম একটু অবাক হলেন। তিনি আবারও অন্য একটা দুলের জোড়া এগিয়ে দিলেন। তাহলে এটা নাও মা। নির্জনা আবারও নরম গলায় বললেন, না আম্মা, সত্যি আমার কিছু লাগবে না। একবার, দুইবার, তিনবার, যতবারই আজমিরা বেগম তাকে কিছু নিতেই বললেন, ততবারই নির্জনা একবারও মাথা নাড়িয়ে না করে দিলেন। শেষ পর্যন্ত নির্জনা জেদের কাছে হার মানতে হলো তাকে। তিনি হালকা একটা শ্বাস ছেড়ে ফেললেন। গহনাগুলো গুছিয়ে রাখতে রাখতে বললেন, আচ্ছা মা, তোমাকে কিছু নিতে হবে না, কিন্তু যখন যেটা দরকার হবে আমার কাছ থেকে চেয়ে নেবে, কেমন? নির্জনা নীরবেই মাথা নেড়ে সম্মিত জানালো। ঠিক তখনই ঘরে ঢুকলো অধরা। সে একটু হাঁফাতে হাঁফাতে বলল, ভাবি, ভাইয়া তোমাকে ডাকছে। নির্জনা অবাক হয়ে তাকালো। পাগল নাকি? উনি আমাকে ডাকছেন? কিছুতেই হতেই পারে না। অধরা তার দিকে এগিয়ে এসে ভ্রু কুঁচকিয়ে বলল, কেন হতে পারে না? তুমি ভাইয়ার বউ, ভাইয়া তোমাকে ডাকতেই পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। নির্জনা একটু বিরক্ত হয়ে বলল, সকালবেলায় কি বলেছিল শুনতে পাননি? আমি বাবা কোথাও যাচ্ছি না। কিন্তু নির্জনার এই জেদ বেশিক্ষণ টিকলো না। আজমিরা বেগম আর অধরা দুজন মিলে প্রায় জোর করে তাকে উঠিয়ে দিলেন। অবশেষে অনিচ্ছা নিয়েও নির্জনাকে অরণ্যর ঘরের দিকে যেতে হলো। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো সে। প্রতিটা ধাপ যেন তার বুকের ভেতরে দুর্পুকানিটা আরো বাড়িয়ে দিচ্ছিল। ঘরের দরজাটার সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল নির্জনা। তারপর ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরে ঢুকতে সে থমকে গেল। ঘরটা পুরো অন্ধকার। নির্জনার বুকের ভেতরে হঠাৎ করে দুর্পুকানি শুরু হয়ে গেল। অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছে নির্জনা। নির্জনার কেন জানি না অনেক ভয় করছে। ছোটবেলা থেকে তার ভয় একটু বেশি। সে বিড়বিড় করতে করতে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সে সুইচ বোর্ড খুঁজতে খুঁজতে সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ করে খাম্বার মতো কিছু একটার সাথে ধাক্কা খেলো, যার কারণে ভয় পেয়ে জোরে চেঁচিয়ে উঠতে অরণ্য মুখ চেপে ধরল। নির্জনার মুখ চেপে ধরতে সে দেওয়ালের সুইচ বোর্ডে চাপ দিল। সাথে সাথেই ঘর আলোকিত হয়ে উঠল। তারপর অরণ্য দাঁত কটমট করতে করতে বলল, এই মেয়ে, এভাবে চিল্লাচ্ছ কেন? ভূত দেখেছো নাকি? নির্জনা টেনে হিচড়ে অরণ্যর হাত ছেড়ে দিল। তারপর আঙ্গুল তুলে বলল, একদম বাজে কথা বলবেন না। আল্লাহ না করুক, আমি ভূত দেখতে যাব কেন? ভূত বলে কিচ্ছু হয় নাকি? অরণ্য আর কিছু বলল না। সে বিছানার দিকে যাচ্ছিল, আবার থেমে গিয়ে ঘুরে এসে বলল, এক মিনিট, তুমি আমার ঘরে কি করছো? তোমাকে না বলেছি তুমি আমার চোখের সামনে আসবে না? তাহলে আবারও আমার সামনে আসার সাহস হলো কি করে তোমার? নির্জনা ধীরতার সাথে বলল, আমি আপনাকে। অরণ্য মুখ ঘুরিয়ে নিল আর বলল, শোনো, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি তোমাকে বউ বলে মানি না। এর চেয়ে ভালো হবে তুমি তোমার জায়গাটা নিজেই বুঝে নাও। নির্জনা কপাল সরু করে বলল, আপনি মানেন আর না মানেন, আমি তো আপনার বউ। তাহলে এখন আপনিও একটা কথা শুনে রাখুন, আপনি আমাকে মানেন আর না মানেন, এই ঘরটা এখন আমারও, আর আমি এই ঘরেই থাকবো। আপনার ভালো না লাগলেও আপনি বেরিয়ে যেতে পারেন। নির্জনার এই কথা শুনে অরণ্য ভীষণ রেগে গেছে। আজ পর্যন্ত কেউ তার সাথে এভাবে মুখে মুখে কথা বলা তো দূরের কথা, চোখ তুলো তাকানোর সাহস পর্যন্ত পায়নি। আর এই মেয়ে কি না? অরণ্য নির্জনাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে তার ওপরে দুহাত শক্ত করে চেপে ধরে বলল, নিজেকে তো খুব আমার বউ বউ বলে দাবি করছ, তাহলে বউয়ের দায়িত্ব পালন করো। অরণ্য অনেক শক্ত করে চেপে ধরে আছে নির্জনাকে। সে নিজেকেও ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু অরণ্য শক্তির কাছে সে পেরে উঠছে না। অরণ্য জোর করে নির্জনার ঠোঁটের সাথে তার ঠোঁট ডুবিয়ে দিল আর চুষতে থাকে, তার দাঁত দিয়ে কর্মরাতে থাকে। নির্জনা অনেক ব্যথা লাগছিল। নির্জনার অনেক ব্যথা লাগছিল। সে দু পা একসাথে করে আছড়াতে থাকে। সেই সুযোগ বুঝে অরণ্যকে দুহাত দিয়ে জোরে একটা ধাক্কা দিয়ে বসে পড়ল। অরণ্য তখন রাগি রাগি চোখে নির্জনার দিকে তাকিয়ে থাকলো।
নির্জনা অরণ্যর দিকে সরে গিয়ে এক ঝাটকায় তার শার্টের কলার ধরে ফেললো আর বলল, আপনি আসলেই কি চান আমাকে দয়া করে বলবেন? এইভাবে কেন আমার জীবনটা নষ্ট করে দিলেন? বিশ্বাস করেন আমি আপনাকে বিয়ে করতে চাইনি, শুধু আপনাকেই কেন এই মুহূর্তে আমি কাউকে বিয়ে করতে চাইনি। কিন্তু অরণ্য ভ্রু কুঁচকিয়ে গেল। কিন্তু কি? নির্জনা আস্তে আস্তে অরণ্যর শার্টের কলার ছেড়ে দিল। সে আর কিছু বলল না, একবারই চুপ হয়ে বসে রইল। আর অরণ্য সেই রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। তারপর এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে নিল। সকাল প্রায় 9টা বেজে গেছে। ঘরের জানলার ফাঁক গলে রোদ এসে বিছানার এক কোণে পড়ছে। তবু নির্জনা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। সাধারণত সে কখনোই সকাল 10টার আগে ঘুম থেকে ওঠে না। কেউ ডাকাডাকি করে মরে গেলেও তাকে ঘুম থেকে তোলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আজও তার ব্যতিক্রম হলো না। কিছুক্ষণ পরে দরজার কাছে এসে দাঁড়ালো অধরা। সে কয়েকবার ডেকে উঠল, ভাবি, ভাবি শুনছ? কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। অধরা একটু বিরক্ত হয়ে দরজাটা ঠেলে দেখলো। দরজা হালকা ধাক্কা দিতে খুলে গেল। তার মানে ভিতর থেকে লক করা না। সে ধীরে ধীরে ভিতরে ঢুকে বিছানার পাশে এসে দাঁড়ালো। নির্জনা তখনও চাদর গায়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অধরা আবারও ডাকলো, ভাবি উঠবেন না? বিছানার ভেতর থেকে বেশি এলো ঘুম জড়ানো গলায়, নিহাল একবারে জ্বালাবে না বলে দিলাম। অধরা প্রথমে একটু থমকে গেল, তারপর মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করলো। কিন্তু তখনই দেখলো কোনো কাজ হচ্ছে না। তখন সে হালকা করে নির্জনাকে গুতা দিতে শুরু করলো। কিছুক্ষণ পরে নির্জনা বিরক্ত হয়ে উঠে বসলো। চোখ তখনও আধভোজা। রাগী গলায় বলল, এই নিহাল কুত্তা, তোকে ডিস্টার্ব করতে নিষেধ করলাম না? কথাটা বলে আবার ধপ করে শুয়ে পড়লো। এইবার অধরা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, ভাবি আমি নেহাল ফেহাল না, আমি অধরা। অধরা নামটা কানে যেতে নির্জনা হঠাৎই লাফিয়ে উঠে বসলো। চোখ বড় বড় করে বলল, কে কে অধরা? তারপর আবারও বলল, ও অধরা তুমি? অধরা ঠোঁট বাঁকিয়ে মুচকি এসে বলল, হ্যাঁ আমি অধরা। আম্মু বলেছে ফ্রেশ হয়ে নিচে আসতে, আমি গেলাম। কথাটি বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। অধরা চলে যাওয়ার পরই কিছুক্ষণ নির্জনা স্থিরই বসে রইল, যেন হঠাৎ করে ঘুম ভাঙার পরে বাস্তবতাটা আবারও মনে পড়ে গেছে। তারপর ধীরে ধীরে উঠে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে আলমারি থেকে মেরুন রঙের একটা সুতি 3 পিস বের করলো। কাপড়টা পরে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় ওড়না টেনে নিল। কিছুক্ষণ নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ডাইনিং রুমে পা রাখতে আজমিরা বেগম তাকে দেখে মৃদু হেসে বললেন, এইদিকে এসো মা। নির্জনা ধীরে ধীরে এগিয়ে এলো। আজমিরা বেগম তার দিকে স্নেহ ভরা চোখে তাকিয়ে বললেন, তোমার মন খারাপ তাই না? নির্জনা কোনো উত্তর দিল না, শুধু ঠোঁটের কোণে হালকা একটা মুচকি হেসে এনে বিষয়টা চাপা রাখার চেষ্টা করলো। আজমিরা বেগম নরম গলায় বলতে লাগলেন, মেয়েরা যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে তখন তারা সম্পূর্ণ নতুন একটা পরিবেশের মুখোমুখি হয়। নতুন মানুষ, নতুন নিয়ম, সবকিছু অচেনা লাগে। এই সবের সাথে মানিয়ে নিতে সময় লাগে। আশা করছি আস্তে আস্তে তুমিও সবকিছু মানিয়ে নিতে পারবে। একটু থেমে তিনি আবারও বললেন, কিন্তু তোমার মনটা ভালো করার জন্য আমি একটা কাজ করছি। তোমার বাড়ির সবাইকে আজ এখানে ডাকছি, তারা সবাই আসবে। তুমি এবার খুশি তো? কথাটা শুনে নির্জনার মুখের খুশির কোনো ছাপ ফুটলো না, বরং মুহূর্তের মধ্যে তার মুখে কেমন যেন মলিন হয়ে গেল। সে হঠাৎ করে বলে ফেলল, কেন? ওনারা কেন এখানে আসবে? কোনো দরকার নেই তাদের এখানে আসার, আপনি না করে দেন। আজমিরা বেগম বিস্ময়ে তাকিয়ে রইলেন। তুমি এইসব কি বলছো মা? এমন কথার কি বলতে আছে? নির্জনা নিজেও বুঝতে পারল না রাগের মাথায় কার সামনে সে কি কথা বলে ফেলছে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎই নিজের মাথায় হালকা করে চাপ মেরে ফেলল। মনে হলো রাগের যাকে সে এমন কিছু বলে ফেলেছে যার অর্থ সে নিজেও ঠিক বুঝে উঠতে পারছে না। ডাইনিং রুমের সোফার একপাশে বসে আছে নির্জনা আর তার পাশে অধরা। ঘরের ভিতরে এক ধরনের নীরবতা আর অধমরা পরিবেশে, যেখানে কথার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে দুজনের হাসির শব্দ বেশি উঠছে। অন্যদিকে রান্নাঘর থেকে বেশি আসছে নানান রকম রান্নার গন্ধ। আজমিরা বেগম যেন একের পর এক পদ রান্না করে চলছেন। কখনো হাঁড়িতে নামিয়ে দিচ্ছেন, কখনো মশলার গ্রান ছড়িয়ে দিচ্ছেন পুরো ঘরে। নির্জনা শাশুড়িকে অনেকবার বলেছিল, আম্মা আমি কি একটু সাহায্য করব? আজমিরা বেগম তখন হেসে মাথা নেড়িয়ে বলেছিলেন, না মা, নতুন বউকে দিয়ে আমি কোনো কাজ করাই না, তুমি বসে গল্প করো। নির্জনা আর জোর করেননি। যদিও সত্যি বলতে রান্না টান্না সে ঠিক মতো জানেন না, তবুও শাশুড়ির মন রাখার জন্য সাহায্য করতে চেয়েছিল। তবে একদিক দিয়ে ভালো হয়েছে সে যে রান্না জানে না, এই কথাটা অন্তত এখনো বের হয়নি। ডাইনিং রুমে বসে অধরা নানান গল্প করছিল, কখনো ছোটবেলার দুষ্টুমি, কখনো বাড়ির পুরনো ঘটনা। হঠাৎ করে সে নির্জনার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, ভাবি ভাইয়া মানুষটাকে তোমার কেমন লেগেছে? প্রশ্নটা শুনে নির্জনা কিছুক্ষণের জন্য থমকে গেল। তারপর ঠোঁটে একটা
ত্রিমিত হাসি ফুটিয়ে খুব সোজা সাপটা গলায় বলল, উনি যেমন তাকে তেমনই লেগেছে। নির্জনার এই অদ্ভুত জবাবে অধরা একটু ভ্রু কুঁচকি গেল। সে মনে মনে ভাবলো, এইটা আবার কেমন লাগা। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই নির্জনা হঠাৎই কিছু একটা মনে পড়ল। তার চোখ দুটো একটু সরু হয়ে এদিক ওদিক তাকালো। তারপর অধরার দিকে ঝুঁকে ধীরে বলল, ও একটা কথা, তোমার ওই ঘোমরা মুখের ভাইটা কোথায়? সকাল থেকে তো দেখছি না। অধরা অবাক হয়ে তাকালো। ভাই তো খুব সকালে অফিসে চলে যায়। কেন, তুমি জানো না ভাইয়া অফিসে গেছে? তোমাকে বলে যায়নি? নির্জনা ভ্রু উঠিয়ে বলল, আজব তো, উনি আমাকে বলে যেতে যাবেন কেন? অধরা একটু মুচকি হেসে বলল, তোমাকে বলে যাবে না কেন? নির্জনা এবার কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ কলিং বেল বাজলো। টিং টং শব্দে ঘরের নীরবতা ভেঙে দিল। অধরা তাড়াতাড়ি উঠে দরজার দিকে গেল। দরজা খুলতেই তার মুখে হাসি ফুটে উঠল। দরজার সামনে দাঁড়িয়েছে নির্জনার বাড়ির সবাই। প্রথমে ভিতরে ঢুকলো তৃষা, নির্জনার বড় ভাই সামিরের স্ত্রী, অর্থাৎ নির্জনার ভাবি। তার পাশে দাঁড়িয়ে আছেন নিহাল, নির্জনার আপন ছোট ভাই। বয়সে প্রায় 6 বছরের ছোট, কিন্তু দুষ্টুমিতে যেন পুরো পৃথিবীর সমান। তারপরে ঢুকলো ঝুমু আর নীলু, নির্জনার চাচাতো বোন। ঝুমু নির্জনার সমবয়সী, দুজনে একসাথে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আর নীলু এখনো স্কুল ক্লাস 9-এ। সবশেষে ভিতরে ঢুকলেন নির্জনার ছোট চাচি দেলাইরা বেগম। ডাইনিং রুমে বসে থাকা নির্জনা দরজার দিকে তাকাতে হঠাৎই যেন চোখের পানি জমে গেল। এক মুহূর্তের জন্য তার বুকের ভেতরটা অদ্ভুত ধক করে উঠল। এত পরিচিত মুখ, তবু আজ যেন তাদের দেখে তার মনে অদ্ভুত এক অস্তিত্ব আর চাপা অস্থিরতা কাজ করতে লাগলো।